এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অসমাপ্ত আত্মজীবনী অডিও বুক পর্ব 10। 1.5 মাস পরে আমি কলকাতায় হাজির হলাম অসুস্থ শরীর নিয়ে। বেকার হোস্টেলে এসেই আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। আমার জ্বর মোটেই ছাড়ছিল না। শহীদ সাহেব খবর পেয়ে এত কাজের ভিতরেও আমার মতো সামান্য কর্মীর কথা ভোলেন নাই। ট্রপিক্যাল স্কুল অব মেডিসিনের ইউরোপিয়ান ওয়ার্ডে আমার জন্য সিট ঠিক করে খবর পাঠিয়ে দিলেন। 15 দিন হাসপাতালে ছিলাম। তিনি ফোন করে প্রিন্সিপালের কাছ থেকে খোঁজ নিতেন। সেজন্যই প্রিন্সিপাল আমাকে দেখতে আসতেন। আমি ভালো হয়ে আবার হোস্টেলে ফিরে এলাম। আসানসোলে ইউরোপিয়ান ভদ্রমহিলার কাছ থেকে এবং নিজ হাতে কাজ করে যে অভিজ্ঞতা পেয়েছিলাম, পরবর্তী জীবনে তা আমার অনেক উপকার করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই সময় মনস্থির করলাম আমাকে বিএ পরীক্ষা দিতে হবে। ডক্টর জুবেরি আমাদের প্রিন্সিপাল ছিলেন। তার সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, তুমি যথেষ্ট কাজ করেছ পাকিস্তান অর্জন করার জন্য। তোমাকে আমি বাধা দিতে চাই না। তুমি যদি ওয়াদা করো যে এই কয়েক মাস লেখাপড়া করবা এবং কলকাতা ছেড়ে বাইরে কোথাও চলে যাবা এবং ফাইনাল পরীক্ষার পূর্বেই এসে পরীক্ষা দিবা, তাহলে আমি তোমাকে অনুমতি দিব। তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে। আমি ওয়াদা করলাম প্রফেসর তাহের জামিল, প্রফেসর সাইদুর রহমান এবং প্রফেসর নাজির আহমদের সামনে। আমি অনুমতি নিয়ে আমার এক বাল্যবন্ধু ও সহপাঠী, তার নাম ছিল শেখ শাহাদাত হোসেন, 1946 সালে বিএ পাশ করেছে, এখন হাওড়ার উল্টোডাঙ্গায় চাকরি করে। ওর কাছে চলে গেলাম সমস্ত বইপত্র নিয়ে। পরীক্ষার কিছুদিন পূর্বে কলকাতায় চলে আসি। হোস্টেল ছেড়ে দিয়েছি। আমার ছোট বোনের স্বামী বরিশালের অ্যাডভোকেট আব্দুর রব শেরাবানিয়াত তখন পার্ক সার্কাসে একটা বাসা ভাড়া নিয়েছেন। আমার বোনও থাকতো। তার কাছেই উঠলাম। কিছুদিন পরে রেনুও কলকাতায় এসে হাজির। রেনুর ধারণা পরীক্ষার সময় সে আমার কাছে থাকলে আমি নিশ্চয় পাশ করব। বিএ পরীক্ষা দিয়ে পাশ করলাম। শেখ শাহাদাত হোসেন 2 মাসের ছুটি নিয়ে আমাকে পড়তে সাহায্য করেছিল। পরে জীবনে অনেক ক্ষতি সে আমার করেছে। এর জন্য তাকে কোনোদিনই কিছু বলি নাই। ওর বাড়ি আমার বাড়ির কাছাকাছি। হাসিম সাহেব মুসলিম লীগের সভাপতি হতে চাইলেন, কারণ মৌলানা আকরাম খাঁ সাহেব পদত্যাগ করেছিলেন। শহীদ সাহেব রাজি হন নাই। মৌলানা সাহেবকে অনুরোধ করে পদত্যাগপত্র প্রত্যাহার করিয়েছিলেন। হাসিম সাহেব রাগ করে লীগ সেক্রেটারি পদ থেকে ছুটি নিয়ে বর্ধমানে চলে গিয়েছিলেন। যখন তিনি কলকাতা আসতেন মিল্লাত প্রেসেই থাকতেন। হাসিম সাহেব এই সময় ছাত্র যুবকদের মধ্যে জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছিলেন। আমাদের অনেকেরই মোহ তার উপর থেকে ছুটে গিয়েছিল। সে অনেক কথা। তিনি কলকাতা আসলেই শহীদ সাহেবের বিরুদ্ধে সমালোচনা করতেন। এর প্রধান কারণ ছিল মিল্লাত কাগজকে দৈনিক করতে সাহায্য না করে তিনি দৈনিক ইত্তেহাদ কাগজ বের করেছিলেন। নবাবজাদা হাসান আলী সাহেবের ব্যবস্থাপনা এবং আবুল মনসুর আহমেদ সাহেবের সম্পাদনায় মৌলানা আকরাম খাঁ সাহেবের দৈনিক আজাদও খেপে গিয়েছিল শহীদ সাহেবের উপর, কারণ পূর্বে একমাত্র আজাদ ছিল মুসলমানদের দৈনিক। এখন আরেকটা কাগজ বের হওয়াতে মৌলানা সাহেব যতটা নন, তার দলবল খুব বেশি রাগ করেছিল। 1946 সালের শেষের দিকে ভারতের রাজনীতিতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ সরকার বদ্ধপরিকর যে কোনো মতে ক্ষমতা হস্তান্তর করতে। ক্যাবিনেট মিশনের প্রস্তাব মুসলিম লীগ গ্রহণ করেছিল, কিন্তু কংগ্রেস প্রথমে গ্রহণ করে পরে পিছিয়ে যাওয়া সত্ত্বেও কংগ্রেসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বড় লর্ড ওয়েভাল ঘোষণা করলেন। লর্ড ওয়েভাল মুসলিম লীগের সাথে ভালো ব্যবহার না করায় মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারের যোগদান করতে অস্বীকার করে। কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে সরকারে যোগদান করে। যদিও লর্ড ওয়েভাল ঘোষণা করেছিলেন মুসলিম লীগের জন্য 5টা মন্ত্রিত্বের পদ খালি রইল, ইচ্ছা করলে তারা যে কোনো মুহূর্তে যোগদান করতে পারে। সরকারে যোগদান না করে একটু অসুবিধায় পড়েছিল মুসলিম লীগ।
শেষ পর্যন্ত জনাব সোহরাওয়ার্দী লর্ড ওয়েভেলের সাথে সাক্ষাৎ করে এবং মুসলিম লীগ যাতে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করেন। মিস্টার জিন্না আমাকে অনুমতি দিয়েছিলেন আলোচনা চালাতে। শেষ পর্যন্ত জিন্না ওয়েভেল আলোচনা করে মুসলিম লীগ সরকারে যোগদান করতে রাজি হয়। অক্টোবর মাসের শেষের দিকে লিয়াকত আলী খান, আই চণ্ডীগড়, আব্দুর রব নিশোতার, রাজা গজনফর আলী খান এবং যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগের তরফ থেকে অন্তর্বর্তীকালীন ভারত সরকারে যোগদান করেন। মুসলিম লীগ যদি কেন্দ্রীয় সরকারে যোগদান না করত তবে কংগ্রেস কিছুতেই পাকিস্তান দাবি মানতে চাইত না। 1947 সালে জুন মাসে ঘোষণা করা হলো ভারতবর্ষ ভাগ হবে। কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করতে রাজি হয়েছে, এই জন্যই যে বাংলাদেশ ও পাঞ্জাব ভাগ হবে। আসামের সিলেট জেলা ছাড়া আর কিছুই পাকিস্তানে আসবে না। বাংলাদেশের কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিও ভারতবর্ষের থাকবে। মাওলানা আকরাম খাঁ সাহেব ও মুসলিম লীগ নেতারা বাংলাদেশ ভাগ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন। বর্ধমান ডিভিশন আমরা নাও পেতে পারি, কলকাতা কেন পাবো না? কংগ্রেস ও হিন্দু মন্ত্রিসভা বাংলাদেশ ভাগ করতে হবে বলে জনমত সৃষ্টি করতে শুরু করলো। আমরাও বাংলাদেশ ভাগ হতে দেব না, এর জন্য সভা করতে শুরু করলাম। আমরা কর্মীরা কি জানতাম যে কেন্দ্রীয় কংগ্রেস ও কেন্দ্রীয় মুসলিম লীগ মেনে নিয়েছে এই ভাগের ফর্মুলা। বাংলাদেশ যে ভাগ হবে বাংলাদেশের নেতারা তা জানত না। সমস্ত বাংলা ও আসাম পাকিস্তানে আসবে, এটাই ছিল তাদের ধারণা। আজ দেখা যাচ্ছে মাত্র আসামের এক জেলা, তাও যদি গণভোটে জয়লাভ করতে পারি, আর বাংলাদেশ মুসলিম সংখ্যাগুরু জেলাগুলি কেটে হিন্দুস্থানে দেওয়া, তবে আমরা হতাশ হয়ে পড়লাম। কলকাতার নেতাকর্মীরা ও পশ্চিমবঙ্গের কর্মীরা এসে আমাদের বলতো, তোমরা আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের কপালে কি হবে খোদাই জানে। সত্যিই দুঃখ হতে লাগলো ওদের জন্য। গোপনে গোপনে কলকাতার মুসলমানরা প্রস্তুত ছিল, যা হয় হবে, কলকাতা ছাড়া হবে না। শহীদ সাহেবের পক্ষ থেকে বাংলা সরকারের অর্থমন্ত্রী জনাব মোহাম্মদ আলী ঘোষণা করেছিলেন, কলকাতা আমাদের রাজধানী থাকবে। দিল্লি বসে অনেক পূর্বে যে কলকাতাকে ছেড়ে দেওয়া হয়েছে, এ কথা তো আমরা জানতামই না আর বুঝতামও না। এ সময় শহীদ সাহেব ও হাসিম সাহেব মুসলিম লীগের তরফ থেকে এবং শরৎ বসু ও কিরণ শঙ্কর রায় কংগ্রেসের তরফ থেকে এক আলোচনা সভা করেন। তাদের আলোচনায় এই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ ভাগ না করে অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় কিনা। শহীদ সাহেব দিল্লিতে জিন্নার সাথে সাক্ষাৎ করে এবং তার অনুমতি নিয়ে আলোচনা শুরু করে। বাংলাদেশের কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা একটা ফর্মুলা ঠিক করেন। বেঙ্গল মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি এক ফর্মুলা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। যতদূর আমার মনে আছে তাতে বলা হয়েছিল, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। জনসাধারণের ভোটে একটা গণপরিষদ হবে। সেই গণপরিষদ ঠিক করবে বাংলাদেশের হিন্দুস্তান না পাকিস্তান যোগদান করবে, কি স্বাধীন থাকবে। যদি দেখা যায় যে গণপরিষদের বেশি সংখ্যক প্রতিনিধি পাকিস্তান যোগদানে পক্ষপাতী, তবে বাংলাদেশ পুরোপুরি পাকিস্তানে যোগদান করবে। আর যদি দেখা যায় বেশি সংখ্যক লোক ভারতবর্ষে থাকতে চায়, তবে বাংলাদেশ ভারতবর্ষে যোগ দিবে। যদি স্বাধীন থাকতে চায় থাকতে পারবে। এ ফর্মুলা নিয়ে জনাব সোহরাওয়ার্দী ও শরৎ বসু দিল্লিতে জিন্না ও গান্ধীর সাথে দেখা করতে যান। শরৎ বসু নিজে লিখে গেছেন যে জিন্না তাকে বলেছিলেন মুসলিম লীগের কোনো আপত্তি নেই যদি কংগ্রেস রাজি হয়। ব্রিটিশ সরকার বলে দিয়েছে কংগ্রেস ও মুসলিম লীগ একমত না হলে তারা নতুন কোনো ফর্মুলা মানতে পারবে না। শরৎবাবু কংগ্রেসের নেতাদের সাথে দেখা করতে যেয়ে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন, কারণ সর্দার বল্লভ ভাই প্যাটেল তাকে বলেছিলেন শরৎবাবু পাগলামি ছাড়েন, কলকাতা আমাদের চাই। মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহেরু কোনো কিছুই না বলে শরৎবাবুকে সর্দার প্যাটেলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আর মিস্টার প্যাটেল শরৎবাবুকে খুব কঠিন কথা বলে বিদায় দিয়েছিলেন। কলকাতা ফিরে এসে শরৎবাবু খবরের কাগজে বিবৃতির মাধ্যমে একথা বলেছিলেন এবং জিন্না যে রাজি হয়েছিলেন একথা স্বীকার করেছিলেন।
যুক্ত বাংলার সমর্থক বলে শহীদ সাহেব ও আমাদের অনেক বদনাম দেবার চেষ্টা করেছেন অনেক নেতা। যদিও এই সমস্ত নেতারা অনেকেই তখন বেঙ্গল মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন এবং সর্বসম্মতিক্রমে ফর্মুলা গ্রহণ করেছিলেন। জিন্নাহর জীবদ্দশায় তিনি কোনোদিনও শহীদ সাহেবকে দোষারোপ করেন নাই, কারণ তার বিনা সম্মতিতে কোনো কিছুই তখন করা হয় নাই। তখন বাংলা ও আসাম দুইটা প্রদেশই পাকিস্তানে যোগদান করুক, এর জন্যই আমাদের আন্দোলন ছিল। তখন সমস্ত পাকিস্তানে আসলে ক্ষতি কি হতো তা আজও বুঝতে কষ্ট হয়। যখন বাংলাদেশ ভাগ হবে এবং যতটুকু পাকিস্তানে আসে তাই গ্রহণ করা হবে, এটা মেনে নেওয়া হয়েছে। তখন সে প্রশ্ন আজ রাজনৈতিক কারণে মিথ্যা বদনাম দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। বেশি চাইতে বা বেশি পেতে চেষ্টা করায় কোনো অন্যায় হতে পারে না। যা পেয়েছি তা নিয়েই আমরা খুশি হতে পারি। খাজা নাজিমুদ্দিন সাহেব 1947 সালের 22 এপ্রিল ঘোষণা করেছিলেন, যুক্ত বাংলা হলে হিন্দু মুসলমানের মঙ্গলই হবে। মৌলানা আকরাম খাঁ সাহেব মুসলিম লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছিলেন, আমার রক্তের উপর দিয়ে বাংলাদেশ ভাগ হবে। আমার জীবন থাকতে বাংলাদেশ ভাগ করতে দেব না। সমস্ত বাংলাদেশই পাকিস্তানে যাবে। এই ভাষা না হলেও কথাগুলির অর্থ এই ছিল, আজাদ কাগজ আজও আছে। 1947 সালে কাগজ বের করলেই দেখা যাবে। এই সময় বড় লর্ড মাউন্টব্যাটেন তলে তলে কংগ্রেসকে সাহায্য করেছিলেন। তার ইচ্ছা ছিল তিনি ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল একই সাথে থাকবেন। জিন্না রাজি হলেন না, নিজেই পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসলেন। মাউন্টব্যাটেন সম্বন্ধে বোধহয় তার ধারণা ভালো ছিল না। মাউন্টব্যাটেনের খেপে গিয়ে পাকিস্তানের সর্বনাশ করার চেষ্টা করল। যদিও র্যাডক্লিফকে ভার দেওয়া হলো সীমানা নির্ধারণ করতে, তথাপি তিনি নিজেই গোপনে কংগ্রেসের সাথে পরামর্শ করে একটা ম্যাপ রেখা তৈরি করেছিলেন বলে অনেকেই ধারণা করেন। না গভর্নর জেনারেল হোক, এটা আমরা যুবকরা মোটেও চাই নাই। তিনি প্রথমে প্রধানমন্ত্রী হবেন, পরে প্রেসিডেন্ট হবেন, এটাই আমরা আশা করেছিলাম। লর্ড মাউন্টব্যাটেন পাকিস্তানের বড় লর্ড থাকলে এতখানি অন্যায় করতে পারতেন কিনা সন্দেহ ছিল। এটা আমার ব্যক্তিগত মত। জিন্না অনেক বুদ্ধিমান ছিলেন আমাদের চেয়ে। তিনি কি উদ্দেশ্যে নিজেই গভর্নর হয়েছিলেন তা তিনিই জানতেন। পাকিস্তান হওয়ার সাথে সাথেই ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। বিশেষ করে জনাব সোহরাওয়ার্দীর বিরুদ্ধে দিল্লিতে এক ষড়যন্ত্র শুরু হয়। কারণ বাংলাদেশ ভাগ হলেও যতটুকু আমরা পাই তাতে সিন্ধু, পাঞ্জাব, সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানের মিলিতভাবে লোকসংখ্যার চেয়ে পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা বেশি। সোহরাওয়ার্দীর ব্যক্তিত্ব অসাধারণ। রাজনৈতিক জ্ঞান, বিচক্ষণতা ও কর্মক্ষমতা অনেককেই বিচলিত করে তুলেছিল। কারণ ভবিষ্যৎ তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইবেন এবং বাধা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। জিন্না সোহরাওয়ার্দীকে ভালোবাসতেন, তাই তাকে প্রথমেই আঘাত করতে হবে। এদিকে সাম্প্রদায়িক গোলমাল লেগেই আছে কলকাতায়। অনেকদিন পার্টিশন কাউন্সিলের সভা, কংগ্রেস কলকাতায় ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। আর এদিকে গোপনে শহীদ সাহেবকে নেতৃত্ব থেকে নামিয়ে নাজিমুদ্দিনকে বসাবার ষড়যন্ত্র শুরু হয়েছে কলকাতা ও দিল্লিতে। পাঞ্জাব ভাগ হলো, সেখানে নির্বাচনের প্রশ্ন আসলো না। নবাব মামদুদ পূর্ব পাঞ্জাবের লোক হয়েও পশ্চিম পাঞ্জাবের প্রধানমন্ত্রী হলেন। লিয়াকত আলী খান ভারতবর্ষের লোক হয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। আর সোহরাওয়ার্দী পশ্চিমবঙ্গের লোক হয়েও পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে হলে আবার তাকে নির্বাচন করতে হবে বলা হলো। যেখানে সমগ্র বাংলাদেশের মুসলিম লীগ এমএলএরা সর্বসম্মতিক্রমে শহীদ সাহেবকে নেতা বানিয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী আছেন। এই অবস্থার মধ্যে দিল্লি থেকে হুকুম আসলো আবার নেতা নির্বাচন হবে। শহীদ সাহেব শাসন চালাবেন, মুসলমানদের রক্ষা করবেন না, ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবেন। সিলেটের গণভোটেও শহীদ সাহেবকে যেতে হলো। আমাদের মতো হাজার হাজার কর্মীকে সিলেটে তিনি পাঠালেন। টাকা বন্দোবস্ত করতে হয়েছিল তাকেই বেশি। এস.এম. ইস্পাহানি সাহেব বেঙ্গল মুসলিম লীগের কোষাধ্যক্ষ হিসেবে বহু টাকা দিয়েছিলেন, আমার জানা আছে। কারণ শহীদ সাহেব তার সাথে যখন আলোচনা করেন
40 নম্বর থিয়েটার রোডে। তখন আমি উপস্থিত ছিলাম। আমরা যখন সিলেটে পৌঁছালাম এবং কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম, তখন শহীদ সাহেব সিলেটে আসেন। আমার সাথে তার সাক্ষাৎ হয় করিমগঞ্জ মহকুমায় এক বিরাট জনসভায়। আমিও সেই সভায় বক্তৃতা করেছিলাম। মাওলানা তর্কবাগীশ মানিক ভাই, ইত্তেফাকের সম্পাদক, ফজলুল হক ও আমি 500 কর্মী নিয়ে একদিন সিলেটে পৌঁছি। আমাদের জন্য সিলেটের গণভোট কমিটির কিছুই করতে হয় নাই, শুধু কোন এলাকায় কাজ করতে হবে আমাদের সেখানে পৌঁছে দিতে হয়েছে। যাবতীয় খরচপত্রের ব্যবস্থা শহীদ সাহেব করে দিয়েছিলেন। কারো মুখাপেক্ষী আমাদের হতে হবে না। শামসুল হক সাহেব ঢাকা থেকে বহু কর্মী নিয়ে সেখানে পৌঁছেছিলেন। শহীদ সাহেবের অনুরোধে দানবীর রায়বাহাদুর আর.পি. সাহা হিন্দু হয়েও কয়েকখানা লঞ্চ সিলেটে পাঠিয়ে দিয়েছিলেন। এই লঞ্চগুলো ব্যবহার করা হয়েছিল মুসলিম লীগ কর্মী এবং পাকিস্তানের পক্ষে, কারণ যানবাহন খুবই প্রয়োজন ছিল। শহীদ সাহেবের বন্ধু ছিলেন রায়বাহাদুর। তার কথা তিনি ফেলতে পারেন নাই। রায়বাহাদুর আজও পাকিস্তানি। মির্জাপুর হাসপাতাল, ভারতেশ্বরী হোমস গার্লস হাই স্কুল, কুমিদিনী কলেজ তার দানি টিকে আছে। সিলেট গণভোটে জয়লাভ করে আমরা কলকাতায় ফিরে এলাম। দেখি মুসলিম লীগের এক দল ঠিক করেছেন নাজিমউদ্দিন সাহেবকে শহীদ সাহেবের সাথে নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। কেন্দ্রীয় লীগ দিল্লি থেকে হুকুম দিয়েছেন ইলেকশন করতে। জনাব আই চণ্ডীগড় কেন্দ্রীয় লীগের পক্ষ থেকে এই নির্বাচনে সভাপতিত্ব করবেন। এদিকে দুদেশের সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে যে গোলমাল চলছে, সেদিকে কারো খেয়াল নাই। নেতা নির্বাচন নিয়ে সকলেই ব্যস্ত। নাজিমউদ্দিন সাহেব নির্বাচনের সময় নমিনেশন দিয়ে বাংলাদেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন লন্ডন ও দিল্লিতে। শহীদ সাহেব সমস্ত নির্বাচনটা নিজে চালিয়েছিলেন, টাকা পয়সার বন্দোবস্ত করেছিলেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি একদিনের জন্য বিশ্রাম পান নাই। কলকাতার নোয়াখালী ও বিহারের দাঙ্গা বিধ্বস্তদের সহায়তা দান, মুসলিম লীগের সংগঠন, দিল্লি কলকাতা দৌড়াদৌড়ি, সকল কিছুই তাকে করতে হয়েছিল। আর যখন পাকিস্তান কায়েম হয়েছে, তখন নেতা হবার জন্য আরেকজনকে আমদানি করা যে কত বড় অন্যায়, সে কথা ভবিষ্যৎ বিচার করবে। শহীদ সাহেবের বিরোধীদের প্রোপাগান্ডা হলো তিনি পশ্চিম বাংলার লোক, তিনি কেন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হবেন। শহীদ সাহেব তো কোনোদিনই দুই গ্রুপ চিন্তা করেন নাই। তাই নাজিমউদ্দিন সাহেবের সমর্থকদেরও নমিনেশন দিয়েছিলেন, মন্ত্রী করেছিলেন। পার্লামেন্টারি সেক্রেটারি, চিফ হুইপ, স্পিকার অনেক পদই দিয়েছিলেন। এরা সকলেই তলে তলে শহীদ সাহেবের বিরুদ্ধাচারণ করেছিলেন। অন্যদিকে পশ্চিম বাংলার মুসলিম লীগ এমএলএরা ভোট দিতে পারবেন না, কারণ তারা হিন্দুস্তানে পড়ে গিয়েছেন। তার নিজের দল হাসিম সাহেবের নেতৃত্বে ঘরে বসে আছেন, শহীদ সাহেবকে সমর্থন করবেন না। হাসিম সাহেব কর্মীকে নির্দেশ দিলেন না, অনেককেই নিষেধ করে দিলেন এবং তলে তলে বলে দিলেন শহীদ সাহেবকে সমর্থন না করতে। শহীদ সাহেবের এদিকে ভ্রুক্ষেপ নাই, কোনো চেষ্টাই করছেন না, কাউকেই অনুরোধ করছেন না ভোট দিতে। তাকে বললে তিনি বলতেন, ইচ্ছা হয় দিবে, না হয় না দিবে, আমি কি করব। শহীদ সাহেবের পক্ষে মোহাম্মদ আলী, জনাব তোফাজ্জল আলী, ডাক্তার মালেক, মিস্টার সবুর খান, আনোয়ারা খাতুন, ফরিদপুরের বাচ্চা মিয়া, রংপুরের খয়রাত হোসেন কাজ করছিলেন। শহীদ সাহেবের দলের চিফ হুইপ মফিজউদ্দিন আহমেদ সাহেব গোপনে গোপনে নাজিমউদ্দিন সাহেবের দলে কাজ করছিলেন। মন্ত্রী জনাব শামসুদ্দিন আহমেদ কুষ্টিয়া চেষ্টা করেছিলেন শহীদ সাহেবের বিপক্ষে। একমাত্র ফজলুর রহমান সাহেব তখন মন্ত্রী ছিলেন। শহীদ সাহেবকে বলেছিলেন তার পক্ষে নাজিমউদ্দিন সাহেবকে ভোট দেওয়া ছাড়া গত্যন্তর নেই। আমার কথাটা ভালো লেগেছিল। যা হোক, এরপরে শহীদ সাহেবের পক্ষে ভোট বেশি ছিল। শেষ পর্যন্ত সিলেট জেলার 17 জন এমএলএ কলকাতা পৌঁছালো, তারাও ভোট দিবেন। ডাক্তার মালেক সিলেট গিয়েছিলেন শহীদ সাহেবের পক্ষে কাজ করতে। তাকে সিলেটের এমএলএরা জিজ্ঞাসা করেছিলেন শহীদ সাহেবের প্রোগ্রাম কী। ডাক্তার মালেক বলেছিলেন, প্রথম কাজ হবে জমিদারি প্রথা উচ্ছেদ করা। ফল হলো উল্টা। 3 জন এমএলএ ছাড়া সকলেই ছিলেন সিলেটের জমিদার। তারা ঘাবড়িয়ে গিয়েছিলেন।
হোটেল বিল্ট মোড়ে তাদের রাখা হয়েছিল। আমরা এদের শিয়ালদহ স্টেশন থেকে ধরে এনেছিলাম। শহীদ সাহেবের কাছে সিলেটের এমএলএরা দাবি করলেন 3টি মন্ত্রিত্ব দিতে হবে সিলেটে। শহীদ সাহেব বললেন, আমি কোনো ওয়াদা করি না, যাদের যা প্রাপ্য তাই পাবেন। অন্যদিকে নাজিমউদ্দিনের পক্ষে ওয়াদা দেওয়া হয়েছিল। 2-1 ছাড়া সিলেটের এমএলএরা নাজিমউদ্দিন সাহেবকে ভোট দিয়েছিলেন। তাতে শহীদ সাহেব পরাজিত হলেন। যেদিন নির্বাচন হবে তার পূর্বের দিন রাত 2টার সময় আমি তখন শহীদ সাহেবের বাড়িতে। শহীদ সাহেব বারান্দায় শুয়ে আছেন। ডাক্তার মালিক এসে বললেন, আমাদের অবস্থা ভালো মনে হচ্ছে না, কিছু টাকা খরচ করলে বোধহয় অবস্থা পরিবর্তন করা যেত। শহীদ সাহেব মালিক সাহেবকে বললেন, মালিক, পাকিস্তান হয়েছে, এর পাক ভূমিকে নাপাক করতে চাই না, টাকা আমিও কাউকে দিব না। এই অসাধু পন্থা অবলম্বন করে নেতা আমি হতে চাই না, আমার কাজ আমি করেছি। মালিক সাহেব বললেন, ঠিক ঠিক বলেছেন স্যার, আমারও ঘৃণা করে। সেই দিন থেকে শহীদ সাহেবকে আমি আরও ভালোবাসতে শুরু করলাম। শহীদ সাহেব ইহ জগতে নাই, তবে মালিক ভাই আজও জীবিত আছে। আমরা 3 জনই তখন ছিলাম, আর কেউ ছিল না। আমার মনে আছে শহীদ সাহেবকে সকালবেলা আমি বলেছিলাম, আমাদের এমএলএদের ওরা ভাগিয়ে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের বাড়ি রেখেছে। আপনি কলকাতা মুসলিম লীগকে খবর দেন, আমরা ওদের কেড়ে আনব আমাদের কাছে, ওরা দাঁড়াতে পারবে না। শহীদ সাহেব হেসে দিয়ে বলেছিলেন, না, দরকার নাই, মানুষ হাসবে, তুমি ছেলে মানুষ, বুঝবা না। কলকাতায় তখন দাঙ্গা চলছিল। ইচ্ছা করলে কারফিউ জারি করে নির্বাচন কয়েকদিনের জন্য বন্ধ করে দিতে পারতেন, কারণ তখনও তিনি প্রধানমন্ত্রী আছেন। পদের লোভ যে তার ছিল না, এটাই তার প্রমাণ। কোনো মতে পদ আঁকড়িয়ে থাকতে হবে, এটা তিনি কোনোদিনই চাইতেন না। আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন না। পাকিস্তানের রাজনীতি শুরু হলো ষড়যন্ত্রের মাধ্যমে। জিন্নাহ যতদিন বেঁচে ছিলেন প্রকাশ্যে কেউ সাহস পায় নাই। যেদিন মারা গেলেন ষড়যন্ত্রের রাজনীতি পুরোপুরি প্রকাশ্যে শুরু হলো। নাজিমউদ্দিন সাহেব নেতা নির্বাচন হয়েই ঘোষণা করলেন ঢাকা রাজধানী হবে, এবং তিনি দলবল সহ ঢাকায় চলে গেলেন। একবার চিন্তা করলেন না পশ্চিম বাংলার হতভাগা মুসলমানদের কথা? এমনকি আমরা যে সমস্ত জিনিসপত্র কলকাতা থেকে ভাগ করে আনব তার দিকেও ভ্রুক্ষেপ করলেন না। ফলে যা আমাদের প্রাপ্য তাও পেলাম না। সরকারি কর্মচারীরা ঝগড়া গোলমাল করে কিছু কিছু মালপত্র স্টিমার ও ট্রেনে তুলতে পেরেছিলেন, তাই সম্বল হলো। কলকাতা বসে যদি ভাগ বাটোয়ারা করা হতো তাহলে কোনো জিনিসের অভাব হতো না। নাজিমউদ্দিন সাহেব মুসলিম লীগ ও অন্য কারোর সাথে পরামর্শ না করেই ঘোষণা করলেন ঢাকাকে রাজধানী করা হবে। তাতে আমাদের কলকাতার উপর আর কোনো দাবি রইল না। এদিকে লর্ড মাউন্টব্যাটেন চিন্তাযুক্ত হয়ে পড়েছিলেন। কলকাতা নিয়ে কি করবেন? মিশন উইথ মাউন্টব্যাটেন বইটা পড়লে সেটা দেখা যাবে। ইংরেজ তখনও ঠিক করে নাই কলকাতা পাকিস্তানে আসবে না হিন্দুস্তানে থাকবে। আর যদি কোনো উপায় না থাকে তবে একে ফ্রি শহর করা যায় কি না, কারণ কলকাতার হিন্দু মুসলমানরা লড়বার জন্য প্রস্তুত। যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা ভীষণ রূপে নিতে পারে। কলকাতা হিন্দুস্তানে পড়লেও শিয়ালদহ স্টেশন পর্যন্ত পাকিস্তানের আসার সম্ভাবনা ছিল। হিন্দুরা কলকাতা পাবার জন্য আরও অনেক কিছু ছেড়ে দিতে বাধ্য হতো। এই বইতে আরও আছে, একজন ইংরেজ গভর্নর হয়ে ঢাকা আসতে রাজি হচ্ছিল না, কারণ ঢাকায় খুব গরম আবহাওয়া। তার উত্তরে মাউন্টব্যাটেন যে চিঠি দিয়েছিলেন তাতে লেখা আছে, পূর্ব পাকিস্তান দুনিয়ার অন্যতম পাহাড়ি শহর, থাকার কোনো কষ্ট হবে না, অর্থাৎ দার্জিলিং আমরা পাব। তাও নাজিমউদ্দিন সাহেবের এই ঘোষণায় শেষ হয়ে গেল। যখন গোলমালের কোনো সম্ভাবনা থাকলো না, মাউন্টব্যাটেন সুযোগ পেয়েও যশোর জেলায় সংখ্যাগুরু মুসলমান অধ্যুষিত বনগাঁ জংশন অঞ্চল কেটে দিলেন। নদিরায় মুসলমান বেশি, তবু কৃষ্ণনগর ও রানাঘাট জংশন ওদের দিয়ে দিলেন। মুর্শিদাবাদে মুসলমান বেশি, কিন্তু সমস্ত জেলায় দিয়ে দিলেন। মালদহ জেলায় মুসলমান ও হিন্দু সমান সমান, তার আধা অংশ কেটে নিলেন। দিনাজপুরে মুসলমান বেশি, বালুরঘাট মহকুমা কেটে দিলেন।
যাতে জলপাইগুড়ি ও দার্জিলিং হিন্দুস্তানে যায় এবং আসামের সাথে হিন্দুস্তানের সরাসরি যোগাযোগ হয়। উপরোক্ত জায়গাগুলো কিছুতেই পাকিস্তানে না এসে পারত না। এদিকে সিলেটের গণভোটে জয়লাভ করা সত্ত্বেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জ মহকুমা ভারতবর্ষকে দিয়েছিল। আমরা আশা করেছিলাম আসামের কাসর জেলা ও সিলেট জেলা পাকিস্তানের ভাগে না দিয়ে পারবে না। আমার বেশি দুঃখ হয়েছিল করিমগঞ্জ নিয়ে, কারণ করিমগঞ্জে আমি কাজ করেছিলাম গণভোটের সময়। নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে জনগণকে তার খেসারত দিতে হয়। যে কলকাতা পূর্ব বাংলার টাকায় গড়ে উঠেছিল সেই কলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম। কেন্দ্রীয় লীগের কিছু কিছু লোক কলকাতা ভারতে চলে যাক এটা চেয়েছিল বলে আমার মনে হয়, অথবা পূর্বেই গোপনে রাজি হয়ে গিয়েছিলেন। সোহরাওয়ার্দী নেতা হলে তাদের অসুবিধা হতো, তাই তারা পিছনে দরজা দিয়ে কাজ হাসিল করতে চাইল। কলকাতা পাকিস্তানে থাকলে পাকিস্তানের রাজধানী কলকাতায় করতে বাধ্য হতো, কারণ পূর্ব বাংলার লোকেরা দাবি করত পাকিস্তানের জনসংখ্যা ও তারা বেশি শহর হিসেবে তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর কলকাতা। ইংরেজের শাসনের প্রথম দিকে কলকাতা একবার সারা ভারতবর্ষের রাজধানীও ছিল।